ওয়েলকাম স্টুডেন্টস, আইলিভ অনলাইন ক্লাসে তোমাদের সবার স্বাগত। আজকে আমরা কম্পিটিটিভ এক্সামে আসা জেনারেল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট ফিজিক্সের ওপর কিছু কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। সামনে তোমাদের সিজিএল আপাতত এক্সাম চলছে, এসএসসি সিজিএল এক্সাম। এই রোববার তোমরা সবাই জানো তোমাদের সবার মিসলিনিয়াস এক্সাম আছে, এবং এই মিসলিনিয়াস এক্সামে জেনারেল সায়েন্স থেকে আমরা দেখে এসেছি প্রতি বছর কমপক্ষে 15টা মতো জেনারেল সায়েন্সের উপর কোশ্চেন হয়। 15টার মধ্যে তোমরা 4 থেকে 5টা ফিজিক্সের ওপর কোশ্চেন্স পাবে। এই ফিজিক্সের উপর কি ধরনের কোশ্চেন্স আসে বা কোশ্চেনের টাইপস কি হয়, বা সামনে যে সিজিএল যে এক্সামগুলো হবে সেখানে কি ধরনের এক্সাম আসে, তার উপর বেস করে আমরা কিছু কোশ্চেন্স আজকে তোমার জন্য নিয়ে এসেছি। তো শুরু করছি আজকে তোমাদের ক্লাস। তো ফার্স্ট কোশ্চেনে আমরা যাচ্ছি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, ইলেকট্রন ভোল্ট ইজ আ ইউনিট অফ। ইলেকট্রন ভোল্টের ইউনিট কি হতে পারে? তোমাদের অপশন তোমাদের সামনে আছে কারেন্ট, পাওয়ার, পোটেনশিয়াল ডিফারেন্স। অপশন ডি তে আছে এনার্জি। তো ইলেকট্রন ভোল্টের ইউনিটটা কি হয়? কোশ্চেনটা 2020 সিজিএল এ একবার এসেছিল। তো ইলেকট্রন ভোল্ট ইউনিট কি হয় তোমরা পজ করে তোমরা নিজের অ্যান্সার করতে পারো। মনে রাখবে ইলেকট্রন ভোল্ট, প্রথমে ইলেকট্রন ভোল্ট জিনিসটা কি? ইলেকট্রন ভোল্ট যেটাকে আমরা কোন সিম্বল দিয়ে ডিনোট করতে পারি? ইলেকট্রন ভোল্টকে আমরা ইভি এই সিম্বল দিয়ে ডিনোট করতে পারি। ঠিক আছে, ইলেকট্রন ভোল্ট কি বোঝায়? ইলেকট্রন ভোল্ট বোঝায় কোন একটা ইলেকট্রনকে চার্জ বিশিষ্ট কোন একটা ইলেকট্রনকে 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে আনতে কত পরিমাণ তার এনার্জি গেইন হচ্ছে, সেটাই হচ্ছে ইলেকট্রন ভোল্ট। এবং এই এনার্জি গেইন হচ্ছে মানে এখান থেকে বোঝা যাচ্ছে ইলেকট্রন ভোল্ট একটা ইউনিট, সেটা হচ্ছে কার ইউনিট? এনার্জির ইউনিট। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। অপশনে আমার আরো আছে কারেন্ট। তোমরা সবাই জানো কারেন্ট তার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। পাওয়ার তার ইউনিট হচ্ছে ইলেকট্রিক পাওয়ার, তার ইউনিট হচ্ছে ওয়াট। অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স তার ইউনিট হচ্ছে ভোল্ট। তো ইলেকট্রন ভোল্ট কি জিনিস সেটা আছে। আমরা নেক্সট স্লাইডে যদি যাই তো দেখে নাও, লেখা আছে এখানে ডেফিনেশনটা তোমার লেখা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ইলেকট্রন ভোল্ট তার সিম্বল আমরা ইভি দিয়ে ডিনোট করি, এন্ড 1 ইভি বলতে বোঝায় 1.602 ইন্টু 10⁻⁹ জুল, এবং সেটাকে যদি আর্কে যদি কনভার্ট করি তাহলে হয়ে যায় -12 আর্ক। ভালো করে জানো তোমরা এনার্জি ইউনিটকে আমরা জুল দিয়ে ডিনোট করি, এন্ড আর হচ্ছে ইআরজি আর্ক। এই দুটোই এনার্জি ইউনিট। জুল হচ্ছে এসআই একক, আর হচ্ছে সিজিএস একক। জুল আর আর্গের মধ্যে একটা সম্পর্ক আছে, 1 জুল সমান সমান 10⁻7 আর্ক। ঠিক আছে, এবং 1.602 10⁻⁹ এটাই কেন হলো তার সেটাও আমি বলে রাখি। প্রতিটা ইলেকট্রন নির্দিষ্ট চার্জ ক্যারি করে, সেই চার্জটা কত? প্রতিটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁹ কুলম। প্রতিটা ইলেকট্রন এই পরিমাণ চার্জ ক্যারি করে। কুলম হচ্ছে চার্জের ইউনিট, চার্জ বা আধানের ইউনিট হচ্ছে কুলম। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, the speed of sound dash with increases in temperature of the medium। অর্থাৎ শব্দের গতিবেগ কোনো মাধ্যমের টেম্পারেচার বাড়ার সাথে সাথে কি রকম পরিবর্তন হয়? অপশন দেখে নিই আমরা। অপশন ডিক্রিজেস, ইনক্রিজেস। থার্ড অপশন ফার্স্ট ইনক্রিজ দেন ডিক্রিজ, এন্ড ফোর্থ অপশন হচ্ছে রিমেইনস কনস্ট্যান্ট। কি হবে? অর্থাৎ শব্দের গতিবেগ মাধ্যমের সাথে কি রকম চেঞ্জ হয় বলা হচ্ছে। যে শব্দের গতিবেগ মনে রাখবে যখন মাধ্যমের টেম্পারেচারটা যখন বেড়ে যায় তখন কি হয়? মাধ্যমের টেম্পারেচারটা বেড়ে গেলে মাধ্যমের মধ্যেকার কণা, যেমন এয়ার মিডিয়াম যদি বলি, তো মনে রাখবে এয়ার মিডিয়ামের মধ্যে শব্দটা যাচ্ছে। যখন আমি টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে তখন মাধ্যমের কণার অণুগুলোর গতিশক্তি বেড়ে যায়, অর্থাৎ তারা ভাইব্রেট করতে থাকে। যখন কণাগুলোর গতিশক্তি বেড়ে যায় তখন শব্দ আরো দ্রুত ট্রাভেল করে। অর্থাৎ কি শিখলাম না, শব্দের যদি মাধ্যমে যদি টেম্পারেচার বেড়ে যায় তবে শব্দের গতিবেগও বেড়ে যায়। তো আমার অপশন বি হবে। তো অপশন বি ইনক্রিজেস। এন্ড শব্দের ব্যাপারে আমি কিছু কথা বলে রাখি যে সাউন্ড ওয়েভের একটা লংজিটিউডিনাল একটা ওয়েভ। ঠিক আছে, এন্ড সাউন্ড। আচ্ছা, এই মর্মে আরেকটা কথাও বলে রাখি, এটা পিএসসি মিসলিনিয়াসে এসেছিল। শব্দের কিন্তু যে গতিবেগ সেটা কিন্তু
টেম্পারেচারের সাথে সম্পর্কিত, টেম্পারেচার বলে শব্দের গতিবেগ বেড়ে যায়, কিন্তু মনে রাখবে শব্দের গতিবেগ চাপের সাথে কোনো সম্পর্ক হচ্ছে না, অর্থাৎ চাপ বাড়লে বা কমলে সেটা সাউন্ডের ভেলোসিটির উপর কোনো প্রভাব ফেলছে না, এটাও খালি জেনে রাখো। আর এটাও মনে রাখবে যে শব্দ মানে সাউন্ড ওয়েভ যেটা, সেটা কিনা যত কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে যাবে বা সলিড মিডিয়ামের মধ্যে দিয়ে যাবে তত শব্দের গতিবেগ বাড়তে থাকে, ঠিক আছে? শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ কম হয়, কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ বেড়ে যায়। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 3, the momentum of a light and a heavy body is equal, then which one will have greater kinetic energy? অর্থাৎ মোমেন্টাম ভরবেগ যদি একটা হালকা বস্তুর এবং ভারী বস্তুর সমান হয় তাহলে তাদের মধ্যেকার কাইনেটিক এনার্জি কোন বস্তুটার বা কোন বডিটার বেশি হবে? না ভারী বস্তুটা কাইনেটিক এনার্জি বেশি হবে, না হালকা বস্তুটা কাইনেটিক এনার্জি বেশি হবে, নাকি দুটো বস্তুরই কাইনেটিক এনার্জি সমান, না অপশন ডি? তো পজ করে তোমরা অ্যান্সার করো, আমি অ্যান্সার দেখে নিচ্ছি। প্রথম হচ্ছে লিনিয়ার মোমেন্টাম এন্ড কাইনেটিক এনার্জি। লিনিয়ার মোমেন্টাম রৈখিক ভরবেগ এবং গতিশক্তির সাথে সম্পর্ক কি দেখে নাও। রৈখিক ভরবেগকে আমরা স্মল পি দিয়ে ডিনোট করি, ঠিক আছে? রৈখিক ভরবেগকে আমরা স্মল পি দিয়ে ডিনোট করি। স্মল পি লিনিয়ার মোমেন্টাম সমান সমান রুট ওভার 2m e। লিনিয়ার মোমেন্টামকে আমরা পি দিয়ে ডিনোট করছি, এম হচ্ছে মাস অফ দা বডি, ই হচ্ছে কাইনেটিক এনার্জি, ঠিক আছে? এখান থেকে দেখছি পিটা অর্থাৎ মোমেন্টাম দুটোই সমান, কিন্তু একটা হেভি বডি আর একটা লাইটার বডি। তো আমি এখানে যদি দুটোই, পি স্কোয়ার সমান কত হচ্ছে? পি স্কোয়ার সমান সমান হচ্ছে 2me, ঠিক আছে? দুটোরই পি সমান, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি এখান থেকে যে m1 e1 সমান সমান m2 e2। m1 কি? m1 হচ্ছে মাস অফ লাইট অবজেক্ট। m2 কি? m2 হচ্ছে মাস অফ হেভি অবজেক্ট, হেভি অবজেক্টের মাস, ঠিক আছে? তো m1 বাই m2 সমান সমান হচ্ছে e2 বাই e1। তো ভালো করেই জানো m1 টা কম, m2 টা বেশি। তো তোমরা ভালো করেই জানো যে m1 যদি লেস দেন m2 হয় তাহলে কি হচ্ছে? e2 টাও লেস দেন e1 হবে, ঠিক আছে? অর্থাৎ কাইনেটিক এনার্জি কার বেশি? না e1 ইজ গ্রেটার দেন e2। অর্থাৎ যে হালকা যে বস্তুটা আছে তার কাইনেটিক এনার্জি বেশি হবে, ঠিক আছে? ভারী বস্তু কাইনেটিক এনার্জি কম হবে, হালকা বস্তু কাইনেটিক এনার্জি বেশি হবে। তো অ্যান্সার কি দাঁড়ালো? দেন হুইচ ওয়ান উইল হ্যাভ গ্রেটার কাইনেটিক এনার্জি? ইউর অ্যান্সার শুড বি অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন। Question number 4, which of the following does not change when light travels from one medium to another medium? ঠিক আছে, অর্থাৎ আলোর কোন জিনিসটা, আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় তখন কোন জিনিসটা চেঞ্জ হয় না? আলোর ভেলোসিটি, ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি এন্ড রিফ্রাক্টিভ ইন্ডেক্স। এই কোশ্চেনটা এবারে WBCS মেইনসে আসা কোশ্চেন, যে আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাচ্ছে তখন কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে না মনে রাখতে হবে। এখানে কোশ্চেনটা মনে রাখতে হবে করতে গেলে যে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে তখন আলোর কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে না মনে রাখবে, মাধ্যমের ভেলোসিটির উপর ডিপেন্ড করছে, ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করছে এন্ড রিফ্রাক্টিভ ইন্ডেক্সের উপর ডিপেন্ড করছে। আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যেতে গেলে শুধুমাত্র কোন জিনিসটা ডিপেন্ড করে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? ইউর অ্যান্সার শুড বি অপশন সি, ফ্রিকোয়েন্সি। তো আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলে তার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয় না, বাকি ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যায়, ওয়েভলেন্থটাও চেঞ্জ হয়ে যায়, রিফ্রাক্টিভ ইন্ডেক্স তোমরা ভালো করে জানো সেটা কি জিনিস, সেটা হচ্ছে আপাতন কোণের যদি সাইন নাও, রিফ্রাক্টিভ ইন্ডেক্সকে মিউ দিয়ে ডিনোট করি। আপাতন কোণের সাইন নাও, প্রতিসরণ কোণের সাইন নাও, তাদের রেশিও করলাম রিফ্রাক্টিভ ইন্ডেক্স পাই এন্ড ভেলোসিটি, আলোর গতিবেগ ভালো করে জানো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বেশি থাকে সব থেকে। সেই শূন্য মাধ্যম থেকে যখন আলো যখন জলের মধ্যে যাচ্ছে বা কাঁচের মধ্যে যাচ্ছে, যে কোনো মিডিয়ামে যখন যায় তখন আলোর গতিবেগ কমতে থাকে, ঠিক আছে? ওয়েভলেন্থও সেম ভাবে চেঞ্জ হয়ে থাকে।
তো ফ্রিকোয়েন্সি এমন একটা জিনিস যেটা বা কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি যেটা কিন্তু চেঞ্জ হয় না। চলো অপশন সি এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। হিট প্রডিউসড ডিউ টু দ্য ফ্লো অফ কারেন্ট থ্রু এ কন্ডাক্টর ইজ গিভেন বাই ফর্মুলা। অর্থাৎ একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন হিট যাচ্ছে তখন কোন ফর্মুলা দ্বারা আমরা সেটাকে প্রকাশ করতে পারি। চলো এই কোশ্চেন অ্যান্সারটা করি আমরা। মনে রাখবে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে হিট যাচ্ছে, তো কন্ডাক্টরের মধ্যে হিট প্রডিউস হচ্ছে। কিভাবে প্রডিউস হচ্ছে না, কারেন্ট ফ্লো করার জন্য। ধরো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ধরো একটা কন্ডাক্টরের মধ্যে যদি আই পরিমাণ কারেন্ট যায়, একটা কন্ডাক্টরের মধ্যে যদি আই পরিমাণ কারেন্ট যায় এবং সেই কন্ডাক্টর রেজিস্ট্যান্সটা যদি আর হয়, তো আইটা কি কারেন্ট, আর হচ্ছে কন্ডাক্টর একটা রেজিস্ট্যান্স, এবং যেই কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা যদি টি সময় ধরে যায়, টি হচ্ছে টাইম, টি সময় ধরে যাচ্ছে, তাহলে ওই কন্ডাক্টরের মধ্যে যে হিটটা জেনারেট হবে এইচ, সেটাকে এইচ দ্বারা ডিনোট করে। এইচ সমান সমান কি হিট, হিটটাকে আমরা এইচ দ্বারা ডিনোট করছি। যে হিটটা জেনারেট হবে জুলস ল থেকে, সেটা হচ্ছে কত হয় আমরা এটা জুলের সূত্র থেকে জানতে পারি, সেটা সমান সমান হচ্ছে আই স্কোয়ার আর টি হয়। ঠিক আছে, অ্যাকর্ডিং টু জুলস ল। তো অপশন এ ইজ ইউর রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আমরা যাব। হোয়াট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ বার্লোস ওয়েলস। অর্থাৎ বার্লোর চক্র কোন নীতিতে কাজ করে। প্রথম কথা, বার্লোর চক্রটা কি জিনিস, বার্লোর চক্রটা আমরা একটু দেখি কি জিনিসটা অ্যাকচুয়ালি। দেখে নাও, এইখানে একটা বার্লোর চক্রের একটা ছবি দেওয়া আছে। ছবিটাকে বোঝার চেষ্টা করি কি থেকে কি হচ্ছে। দেখ, ছবিতে তোমরা দেখছো এখানে একটা চক্র দেওয়া আছে, ঠিক আছে, এন্ড এখানে একটা ব্যাটারি দেওয়া আছে, ব্যাটারি নেগেটিভ সাইন, ব্যাটারি এটা নেগেটিভ এটা পজিটিভ। এই ব্যাটারি পজিটিভ টার্মিনালটা কানেক্টেড করা আছে, সোজাসুজি গিয়ে দেখো এখানে চক্রের সাথে কানেক্টেড করা আছে, এখান থেকে এখানে কানেক্টেড করা আছে, এবং চক্রের নিচটা এখানে একটা মার্কারি লাগা আছে। ঠিক আছে, এখানে কি আছে, মার্কারি বা এইচ আছে, এখানে মার্কারি আছে, মার্কারির সাথে ডাইরেক্ট কানেক্টেড আছে ব্যাটারি নেগেটিভ সাইন। তো ভালো করে জানো কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভে যাবে, তো কারেন্ট এই দিক থেকে এইদিকে ট্রাভেল করছে, হয়ে 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 জাস্ট এখান থেকে কারেন্ট ঢুকছে। ঠিক, নেক্সট, দুদিকে দুটো চুম্বক আছে, চুম্বকের নর্থ পোল আর সাউথ পোল একদিকে আছে। তোমার ভালো করে জানো যে ম্যাগনেটিক লাইন অফ ফোর্স নর্থ থেকে সাউথের দিকে ট্রাভেল করছে, তো এইদিকে ম্যাগনেটিক লাইন অফ ফোর্স বা চুম্বক বলরেখা এদিকে ট্রাভেল করবে। চুম্বক বলরেখা যদি এদিকে ট্রাভেল করে, কারেন্ট যদি ইলেকট্রিক কারেন্ট যদি এই বরাবর ট্রাভেল করে, তো তো এই তখন কি হয়, তখন আসে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল। বলছে কারেন্ট এই দিকে যাচ্ছে, ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল কি বলছে যে কারেন্ট যাচ্ছে এইদিকে, যেটাকে আমার মিডল ফিঙ্গার, অর্থাৎ মধ্যমাকে যদি কারেন্ট যায়, ম্যাগনেটিক ফিল্ড যদি আমাদের এই ফোর ফিঙ্গার দিয়ে অর্থাৎ তর্জনী দিয়ে যায়, তাহলে একটা গতির সৃষ্টি হবে, একটা মোশনের সৃষ্টি হবে, সেটা আমাদের এই বুড়ো আঙ্গুল বা থামকে রিপ্রেজেন্ট করবে। আবার বলি, যদি কারেন্ট যদি আমাদের মিডল ফিঙ্গার দিয়ে যদি যেতে থাকে, আর আমাদের যদি ম্যাগনেটিক ফিল্ড যদি আমাদের ফোর ফিঙ্গার দিয়ে ডিনোট করি, তাহলে আমাদের থাম কি হবে না গতির অভিমুখকে নির্দেশ করবে। এটাই হচ্ছে ফ্লেমিং এর লেফট হ্যান্ড, যেটা বার্লোর চক্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো বার্লোর চক্র কোন সূত্র মেনে চলে, মনে রাখবে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম মেনে চলে। হ্যাঁ, এখানে আরেকটা কোশ্চেন অনেক সময় সিজিএল বা এসএসসি পরীক্ষা জিজ্ঞেস করেছে, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম কোন মেশিনে কাজ করে। মনে রাখবে আমাদের বাড়িতে যে মোটরটা ঘুরছে না প্রত্যেকের বাড়িতে, সেই মোটরটা কিন্তু এই ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল দ্বারাই চালিত হয়। ঠিক আছে, ওকে, এই হলো তোমাদের বার্লোর চক্র। চলো নেক্সট কোশ্চেনে যাই। Next, a small drop of water, a small drop of oil spreads over water because, অর্থাৎ একটা স্মল ড্রপ অয়েল আমার জলের উপরে আছে, সেটা স্প্রেড করে গেছে, ছড়িয়ে যাচ্ছে কেন। ফার্স্ট অপশন আছে অয়েল হ্যাজ হায়ার সারফেস টেনশন, অপশন বি আছে, অপশন বি হবে এটা, অপশন বি হবে ওয়াটার হ্যাজ এ হায়ার সারফেস টেনশন, অপশন সি হবে oil has higher viscosity, অপশন ডি আছে ওয়াটার হ্যাজ হায়ার viscosity। শোনো, তো কথা হচ্ছে জলের উপর এক ফোঁটা তেল আছে, মনে রাখবে জলের উপর এক ফোঁটা তেল যখন থাকে তখন জলের উপরেই কেন তেলটা থাকে, জলে ডুবে কেন না যায়, কেন যায় না, মনে রাখবে জলের ঘনত্ব কিন্তু তেলের থেকে অনেকটাই বেশি হয়।
সেই জন্য জল থাকে নিচে, তেল থাকে ওপরে। নেক্সট, আরেকটা কথা মনে রাখবে সব সময়, জলের সারফেস টেনশন অনেকটা বেশি হয়। কার থেকে? না অয়েলের থেকে। চলো, সারফেস টেনশন একটা টার্ম আমি ইউজ করলাম। সারফেস টেনশন জিনিসটা কি? সারফেস টেনশন মানে হচ্ছে পৃষ্ঠ টান। ঠিক আছে, বাংলায় যাকে বলবো পৃষ্ঠ টান, সেই জিনিসটা কি জিনিস? সারফেস টেনশন মানে হচ্ছে কোনো তরল সর্বদা নিজের কম এরিয়া অঞ্চল জুড়ে থাকার একটা টেন্ডেন্সি থাকে। সমস্ত তরলে একটা টেন্ডেন্সি থাকে যে আমি কম এরিয়া জুড়ে থাকবো। সেই টেন্ডেন্সি, সেই ধর্মটাকে বলা হয় সারফেস টেনশন, যেটা আমরা ম্যাথমেটিক্যালি কি লিখতে পারি? না ফোর্স বাই লেন্থ দ্বারা আমরা সারফেস টেনশন ডিনোট করি। মনে রাখবে, জলের সারফেস টেনশন অনেকটা বেশি হয়, তেলের কম হয়। ঠিক তো, জলের বেশি হয়, তেলের কম হয়। যখন তেলের ফোঁটাটা জলের উপর পড়বে তখন সেই জলের সারফেস টেনশনটা কমে যায়, আর তেলের ফোঁটাটা ছড়িয়ে যাবে কেন? না জলের সারফেস টেনশন বেশি হওয়ার জন্য। তো এখানে অপশন হবে অপশন বি, ওয়াটার হ্যাজ এ হায়ার সারফেস টেনশন, অর্থাৎ জলের পৃষ্ঠটান বেশি সেই জন্য হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। সারফেস এখানে লেখা আছে, দেখে তোমরা একটুখানি দেখে নিতে পারো যে সারফেস টেনশন অফ দ্য ওয়াটার ইজ মোর দ্যান দ্যাট অফ অয়েল, therefore when oil is poured over water, the greater value of surface tension of water pulls oil in all directions and as such it spreads on the water। যেটা বললাম তোমাদের যে তেলের সারফেস টেনশন অনেকটা কম হয়, জলের বেশি হয়। তেলের ফোঁটা যখন জলের উপর যখন ফেলা হচ্ছে তখন অটোমেটিক্যালি জলের সারফেস টেনশনটা কমে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। নেক্সট, দ্য ইমেজ ফর্ম অন দ্য রেটিনা থ্রু দ্য লেন্স ইজ, অর্থাৎ আমাদের রেটিনাতে যে ইমেজটা ফর্ম হয়, ভালো করে তোমরা সবাই জানো, আমরা সবাইকে চোখ সামনে দেখছি কেন? না সামনে যে অবজেক্টটাকে দেখি, সেই অবজেক্ট থেকে আগত আলোক রশ্মি আমাদের রেটিনাতে একটা ইমেজ ফর্ম করে। সেই ইমেজটা কিরকম হয়? ঠিক আছে, আমাদের চোখটা কিরকম অ্যাকচুয়ালি? চোখে একটু সাইনটা ভালো করে যদি দেখি আমরা, আমাদের চোখ এই হচ্ছে আমাদের চোখ। ভালো করে দেখো যে আমাদের চোখের যে লেন্সটা, দেখো এই চোখের যে লেন্সটা, এটা কিন্তু একটা কনভেক্স লেন্স। ঠিক আছে, এই চোখের এই লেন্সটা, এটা হচ্ছে একটা কনভেক্স লেন্স। এবং কনভেক্স লেন্সে যে ইমেজটা তৈরি হয় সেটা কিরকম হয়? সেটা অলওয়েজ রিয়েল অ্যান্ড ইনভার্টেড হয়। ঠিক আছে, তো কনভেক্স লেন্সে ইমেজ রিয়েল অ্যান্ড ইনভার্টেড হয়, সদ্বিম্ব এবং উল্টো হয়। যেহেতু এটাও চোখের লেন্স, এটাও একটা কনভেক্স লেন্স, তো এখানেও রিয়েল অ্যান্ড ইনভার্টেড ইমেজ তৈরি হবে। ঠিক আছে, অর্থাৎ উল্টো ইমেজ তৈরি হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যখন কোনো একটা অবজেক্টকে দেখছি, আমরা তো উল্টো দেখছি না, আমরা তো সোজা দেখছি। তো সোজা কি করে দেখছি? মনে রাখবে, আমাদের লেন্সে কিন্তু, চোখের যে লেন্সে, সেটা কিন্তু উল্টো ইমেজ তৈরি হচ্ছে, বাট সেই ইমেজটা যখন আমাদের অপটিক নার্ভের মধ্যে দিয়ে ব্রেইনে যখন প্রসেস হয় তখন সেই ইমেজটা অটোমেটিক্যালি সোজা হয়ে যায়। অর্থাৎ ব্রেইন আমাদের সোজা ইমেজকে প্রসেস করে, কিন্তু লেন্সে সেই ইমেজটা উল্টো ফর্ম হয়। তো এখানে অ্যান্সার হবে রিয়েল অ্যান্ড ইনভার্টেড। তো দেখে নিই আমাদের অ্যান্সারটা কি হবে, রিয়েল অ্যান্ড ইনভার্টেড। তো অপশন এ ইজ ইউর রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। চলো নেক্সট একটা অঙ্ক আছে। The initial velocity of mass 20 gram of object is 10 centimeter per second, and after 5 seconds its velocity becomes of 40 centimeter per second. Find the magnitude of force. ফোর্সের ম্যাগনিটিউডটা কত হবে? দেখো তোমাদের কিন্তু অঙ্ক আসবে, তো অঙ্ক দেখে ঘাবড়ালে হবে না, তোমাদের ফিজিক্সে অঙ্ক করতে হবে। সিজিএল বলো কি ডাব্লিউবিসিএস বলো, যে কোনো পরীক্ষায় অঙ্ক কিন্তু ম্যান্ডেটরি। তো ফিজিক্সের অঙ্ক দিয়ে থাকে, এবং তুমি যদি রেল দিতে যাও তো রেলে কিন্তু ফিজিক্সে প্রচুর অঙ্ক পাবে। এই ব্যাপারে কোনো একেবারে দ্বিতীয় চিন্তা রাখবে না। ঠিক আছে, চল অঙ্কটা করি। প্রথমে অঙ্ক যখন দেবে ফিজিক্স, তখন কি দেওয়া আছে সেগুলো আগে লেখার চেষ্টা করবে। দেওয়া আছে ইনিশিয়াল ভেলোসিটি অফ এ মাস অফ 20 গ্রাম অবজেক্ট। অবজেক্টের মাস দেওয়া আছে, তো এম লিখে ফেলি। অবজেক্টের মাসকে আমরা এম দিয়ে ডিনোট করি। এম দেওয়া আছে 20 গ্রাম। ঠিক আছে, নেক্সট আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটিকে আমরা অলওয়েজ ইউ দিয়ে ডিনোট করি।
10 সেন্টিমিটার সেকেন্ড। আর কি দেওয়া আছে? আফটার 5 সেকেন্ড টাইম দেওয়া আছে t, 5 সেকেন্ড। আর কি দেওয়া আছে? ফাইনাল ভেলোসিটি দেওয়া আছে। ফাইনাল ভেলোসিটিকে আমরা v দিয়ে ডিনোট করছি। ফাইনাল ভেলোসিটি কত দেওয়া আছে? 40 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন কি চেয়েছে সেটা জানতে হবে আগে। ফোর্সটা কত চেয়েছে? ফোর্সকে আমরা f দিয়ে ডিনোট করি। ফোর্স F সমান কত? চলো, তো আমরা জানি নিউটনস সেকেন্ড ল থেকে আমরা জানি ফোর্স F সমান সমান কত হয়? মাস ইনটু অ্যাক্সিলারেশন। মাস ইনটু অ্যাক্সিলারেশন করলে হয় ফোর্স। এ ফর আমরা জানি অ্যাক্সিলারেশন। ঠিক আছে, আবার অ্যাক্সিলারেশন সমান সমান কি হতে পারে? অ্যাক্সিলারেশন সমান সমান, অ্যাক্সিলারেশন কি বা ত্বরণ কি জিনিস না? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড অ্যাক্সিলারেশন। তো ত্বরণ কি? গতিবেগ পরিবর্তনের হার। গতিবেগ পরিবর্তনের হার মানে গতিবেগ পরিবর্তন হয়েছে, চেঞ্জ কত হয়েছে? v মাইনাস ইউ, পরে হয়েছে v, আগে ছিল u, তো চেঞ্জ কত? v মাইনাস ইউ। হার মানে রেট, টাইমকে দিয়ে ভাগ করো, তাহলে পেয়ে যাবো কতটা সময় ধরে চেঞ্জ হয়েছে। সেটাই তোমার হচ্ছে ত্বরণ অ্যাক্সিলারেশন। তো f সমান সমান m v মাইনাস ইউ বাই t। তো ফর্মুলা হলো, এবার আমরা দেওয়া কি 20 গ্রাম মাস, 20 গ্রাম দেওয়া আছে, তো 20 লিখে দিই ইনটু v মাইনাস ইউ, v কত দেওয়া আছে? 40 দেওয়া আছে, সবকটাই সিজিএস এ আছে দেখা যাচ্ছে, তো আমাদের চেঞ্জ করার কোনো ব্যাপার নেই। ইনিশিয়াল ভেলোসিটি 10 দেওয়া আছে, 10 দিয়ে দাও। টাইম দেওয়া আছে 5 সেকেন্ড, 5 দিয়ে দাও। 20 ইনটু 40 মাইনাস 10 মানে 30, 30 বাই 5 হচ্ছে 6। যেহেতু সবকিছু আমরা সিজিএস এ হচ্ছে, সেজন্য ফোর্সের ইউনিটটাও সিজিএস এ হবে, সেটা কিনা ডাইন হয়। এসআই তো হয় নিউটন আর সিজিএস হয় ডাইন। 20 ইনটু 6 করলে হয় 120 ডাইন। এটা হচ্ছে ফোর্স। তো ফোর্স সমান সমান হলো 120 ডাইন। তো অপশন সি ইজ ইউর রাইট অ্যান্সার। বুঝতে পারলে তোমরা সবাই, আশা করি। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই। হিট ক্যাপাসিটি অন অ্যান অবজেক্ট ইজ, ঠিক আছে, একটা অবজেক্টে হিট ক্যাপাসিটি বাংলা হচ্ছে তাপগ্রাহিতা কত। ঠিক আছে, তাপগ্রাহিতা কি হয় মনে রাখবেন। একটা অবজেক্টের তাপগ্রাহিতা বলতে কি বোঝায়? যে কোনো একটা অবজেক্টের 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন টেম্পারেচার বৃদ্ধি করতে যে পরিমাণ হিট এনার্জি লাগে তাকে বলে সেই পদার্থের তাপগ্রাহিতা বা সেই অবজেক্টের তাপগ্রাহিতা। কোন একটা অবজেক্টের তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটি বলতে কি বোঝায়? সেই অবজেক্টের টেম্পারেচার 1 কেলভিন বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ হিট এনার্জি লাগবে সেটাকে বোঝানো হয় হিট ক্যাপাসিটি। তো হিট ক্যাপাসিটি সমান সমান কি হয় মনে রাখবে? হিট ক্যাপাসিটি সমান সমান মাস ইনটু স্পেসিফিক হিট হয়। যে কোনো অবজেক্টের হিট ক্যাপাসিটি, যে কোনো অবজেক্টের হিট ক্যাপাসিটি কি হয়? মাস ইনটু স্পেসিফিক হিট। ঠিক আছে, স্পেসিফিক হিট আবার কি জিনিস? স্পেসিফিক হিট হচ্ছে সেম ভাবে 1 গ্রাম ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সে স্পেসিফিক হিট বোঝায়। ঠিক আছে, বা আপেক্ষিক তাপ যাকে বাংলায় বলি, মনে রাখতে হবে এই মর্মে যে জলের আপেক্ষিক তাপ অনেকটাই বেশি হয়। সেই জন্য আমরা যে ওয়াটার ব্যাগ বলো বা আমরা গাড়ির কার্বোরেটরে যে ওয়াটার ইউজ করি, কেন না জলের স্পেসিফিক হিট অনেকটাই বেশি হয় বলে। তো এখানে হিট ক্যাপাসিটি সমান সমান মাস ইনটু স্পেসিফিক হিট হয়। তো হিট ক্যাপাসিটি অ্যান্সার হবে অপশন এ হবে। ঠিক আছে, মাস অ্যান্ড অবজেক্ট ইনটু স্পেসিফিক হিট। এখানে লেখা আছে, দেখে নিতে পারো। হিট ক্যাপাসিটি কি বলেছে? অ্যামাউন্ট অফ এনার্জি বা হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ এ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি সেন্টিগ্রেড অর 1 কেলভিন। তার ইউনিটটা অনেক সময় দরকার হয় জুল পার কেলভিন অথবা জুল বাই ডিগ্রি সেন্টিগ্রেড। এই ইউনিটটাও জেনে রাখবে। থ্যাংক ইউ।